নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুপুরের সুপার প্রাইম টাইমে দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। লিমার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি ফুল অ্যান্ড ফাইনালে। আর শুরুতে একটা প্রশ্ন রাখি, দিদির ব্রত কি এবার ভাঙতে চলেছেন তার অনুব্রত? আরো নিঃসঙ্গ হতে চলেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? এবার অনুব্রত মণ্ডলও নাম লেখাতে পারেন ঋতব্রত শিবিরে, এই সম্ভাবনা এই মুহূর্তে প্রকট। পুরো বীরভূম নেতৃত্ব এই কার্যত ঋতব্রত শিবিরে চলে গেল। সূত্রের খবর, আজ কর্মসমিতির যে বৈঠক, সেই বৈঠকে অনুব্রত মণ্ডলের থাকার কথা রয়েছে। শুক্রবারের বৈঠকে কাজল শেখ ছিলেন, আপনারা জানেন। অন্যদিকে আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহারা এর আগেই ঋতব্রত শিবিরে চলে গিয়েছে। ফলে এখন বাকি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কেষ্ট। সেই সাধের কেষ্ট এবার নতুন তৃণমূলে অর্থাৎ ঋতব্রত শিবিরে আসছেন কিনা এই মুহূর্তে জল্পনা আকার। এই জল্পনার অবসান ঘটবে বাস্তবায়নে, সেটা হয়তো আজই দেখতে পাওয়া যাবে। এখনো পর্যন্ত সম্ভাবনা প্রবল। আমার সঙ্গে বহুবার কথা হয়েছে বলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি। কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? বীরের সম্মান দিয়ে যেই কেষ্টকে বের করে আনার কথা বলেছিলেন, যে সম্বর্ধনা দেওয়ার কথা বলেছিলেন, সেই কেষ্ট এই মুহূর্তে কিছুটা কষ্ট দিয়েই বোধহয় তৃণমূলের অন্য শিবির মানে ঋত শিবিরে চলে যাওয়ার জোগাড় তোড়জোড় শুরু করে দিয়েছেন। ফলে গোটা বীরভূমই কার্যত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গিয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন। সুমন, এখনো পর্যন্ত যা যা বললাম, আমরা একটা এআই ভিডিও দেখাচ্ছি, সেই এআই ভিডিও দেখলে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা আন্দাজ করা যাবে। এখনো সম্ভাবনা, এই সম্ভাবনা কতটা প্রকট এখনো পর্যন্ত, সূত্র কি বলছে? সম্ভাবনা, যে সূত্র যা কথা বলছে তাতে কেষ্টমণ্ডলকে হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্যামেরায় দেখা যাবে। তিনি এই ঋত শিবিরের যে জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে তাতে এসে হয়তো যোগদান দেবেন, খুব পরিবর্তন কিছু না হয়ে গেলে, কারণ রাজনীতি সম্ভাবনার শিল্প। তবে কেষ্টমণ্ডল, যাকে ভালো সংগঠক বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন, মাথায় একটু অক্সিজেন কম যেত বলে কেষ্ট মাঝে মাঝে একটু কিছু করে ফেলতেন, এ না হলে কেষ্ট কিন্তু তৃণমূলের সম্পদ, বীরভূমের জেলার নেতা, জেলা সভাপতি, এবং হাজারো হাজারো অভিযোগ আসার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই অনুব্রত মণ্ডলের উপর আস্থা রেখেছেন। এহেন অনুব্রত মণ্ডল তিনি পুরো বীরভূমের নেতৃত্বকে নিয়ে ঋতব্রত শিবিরে নাম লেখাতে চলেছেন। ইতিমধ্যেই কাজল শেখ, চন্দ্রনাথ সিনহারা, আশিস বন্দ্যোপাধ্যায়রা চলে এসেছেন। আজকে কেষ্ট চলে এলেই গোটা বীরভূম তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরবে। এখানে একটা শিলাজিতের গান মনে পড়ে যাচ্ছে, ওই ছিল না, এসো হয়ে কেষ্ট কষ্ট পেতে পেতে নষ্ট হয়ে গেল এ যৌবন। কোথাও কিন্তু এই ঋত শিবির এখন বলছে কেষ্টদা আপনি চলে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে ঋতব্রত জানিয়ে দিয়েছেন যে 12:30 তার সাথে ফোনে কথা হয়ে গেছে ভোটের রেজাল্ট বেরোনোর পর। এখান থেকেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেষ্টমণ্ডলের ঋত শিবিরে আসাটা সময়ের অপেক্ষা। একেবারে তুমি যেরকমটা বললে, এর আগে আমরা শুনেছিলাম যে কষ্ট করলে কেষ্ট মেলে, এবার তাহলে কেষ্ট করে তৃণমূল সুপ্রিমোর খানিক কষ্ট মিলতে চলেছে বলে সম্ভাবনা এখনো পর্যন্ত উজ্জ্বল। ধন্যবাদ সুমন। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি। কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? কেষ্টদার সঙ্গে লোকসভা এই বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কী, 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই কান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল
দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকের দিন পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন, মমতা ব্যানার্জি একা হয়েছে, মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। একটু জেগে ঘুমাই, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। আজ ভরা ডুবি হলো আইফেক, মিসগাইড করলো আইফেক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইফেক। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, তাহলে আমার একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। এ তো আমি দিদিকেও জানে, সবাই জানে রাজনীতি করা বন্ধ করে দিয়েছে। তখন তো অন্যজনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে ঘি খায় না। কালীঘাটের গলিতে আর দেখা যাবে না অনুব্রতকে, কিন্তু নিচু পট্টিতে সেখানকার প্রতিক্রিয়াটা দেখা তো অবশ্যই প্রয়োজন। সেটাই তো জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। হিমাদ্রি এই মুহূর্তে সরাসরি রয়েছে। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বীরভূমের বোলপুরের নিচুপট্টিতে। নিচুপট্টির এই যে বাড়ি, অনুব্রত মণ্ডলের বাড়ি, একটা সূত্র বলছে অনুব্রত মণ্ডল বাড়ির ভেতরে রয়েছে। আজ তিনি কলকাতায় না যাওয়ার সম্ভাবনা বেশি। আবার আরেকটা সূত্র বলছে যে তিনি গতকালই চলে গিয়েছেন। অর্থাৎ এখন দেখার বিষয় যে সেখানে যে বৈঠক, সেই বৈঠকে অনুব্রত মণ্ডল আদৌ হাজির হন কিনা, নাকি বাড়ির ভেতরেই রয়েছেন তিনি। কারণ সকাল থেকে কিন্তু কোনো মুভমেন্ট আমরা লক্ষ্য করিনি, অনুব্রত মণ্ডলকেও দেখা যায়নি, বা অন্যান্য দিনের মতো যে লোকজন দু একজন আসেন তারাও কিন্তু আর সেইভাবে আসেননি। বাড়ির ভেতরে ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। বাড়ির ভেতর কিন্তু যারা নিরাপত্তা রক্ষী তারা কিন্তু এখানে রয়েছেন। বলছি, অনুব্রত মণ্ডল কি বাড়িতে আছেন? বাড়িতে আছেন অনুব্রত মণ্ডল? দেখো, দুজন নিরাপত্তা রক্ষী কিন্তু এখানে রয়েছে। অনুব্রত মণ্ডল বাড়িতে রয়েছে কিনা সেটা কিন্তু একেবারেই স্পষ্ট করে বলা যাচ্ছে না। একটা সূত্র বলছে যে অনুব্রত মণ্ডল বাড়িতেই রয়েছেন, পাশাপাশি আরও একটা সূত্র বলছে অনুব্রত মণ্ডল গতকালই তিনি চলে গিয়েছিলেন। সবগুলিয়ে এখন দেখার বিষয়, যেই দাবি করেছিলেন যে গতকালই সব বোঝা যাবে, আজকের জন্য বলেছিলেন আগামীকাল সব বোঝা যাবে, সেটা কিন্তু এই মিটিংয়েই স্পষ্ট হবে যে অনুব্রত মণ্ডল সেখানে গিয়ে উপস্থিত হন কিনা। অনুব্রত মণ্ডল এই যে মমতাপন্থী তৃণমূল, সেই তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আদৌ ছাড়বেন, ঋতব্রতদের সাথে যোগদান করবেন আজকে, এই যে জল্পনা, সেই জল্পনা কিন্তু আরও জোরালো হচ্ছে। কারণ অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি, সকাল থেকে কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তার নিরাপত্তারক্ষীরা বাড়িতে রয়েছেন, কিন্তু বাড়িতে যে অনুব্রত মণ্ডল থাকলে যে দু একজন লোকজন আসতেন, তারা কেউ আসেননি, বা পাশাপাশি তাদের কাজের যে যিনি লোক রয়েছেন, যিনি মহিলা রয়েছেন, তিনিও কোনো কিছু কথা বলতে চাইছেন না বা বলতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু একটা ধোঁয়াশা এই মুহূর্তে তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, হিমাদ্রি, এই যে এত জল্পনা কল্পনা, আশা করছি কিছুক্ষণের মধ্যে সবটা পরিষ্কার হয়ে যাবে। ওনার পার্টিতে আর কেউ থাকবেন না, ওনার চোর চিটিংবাজ দলে কোনো নেত্রী থাকবে না, সবাই চলে যাবে। আর তৃণমূল পার্টিটা লন্ঠন হয়ে গেছে, আস্তে আস্তে নিভে যাবে। প্রকৃত কর্মী কারা বা নেতা কারা সেটাই তো উনি বুঝতে পারেন না বা বুঝতে পারেননি। হ্যাঁ, যারা চোর চিটিংবাজ তাদেরকে সেরকম দায়িত্বে রেখেছেন বা তারা সেইভাবে কাজ করেছেন বলেই তো আজকে দলের এই অবস্থা। হাত ছেড়ে দেওয়া বলতে মতো জায়গা নেই। যে দিদির যে ডাল ধরবে, যে থাকবে সামনে, দিদির সঙ্গে থাকার তো তার কোনো ব্যাপার নেই। দিদি আর ও তো একই ব্যাপার, এখন আর ওদের কোনো জায়গা নেই। সরকারি ক্ষমতায় বাঘ ছিলেন, এখন বিড়াল হয়ে গেছেন। তো উনি ঋতব্রত তৃণমূলেই নাম লেখান, আর ওনার মা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়াল যেমন পোষে মানুষে, সেরকম ভাবে ওনার নাম দিয়ে প্রত্যেক ঘরে বিড়াল পুষবে। আর বীরভূমের বুকে মমতাপন্থী তৃণমূল খুঁজে পাওয়া যাবে না। এটা খুব বড় ব্যাপার না যে অনুব্রত মণ্ডল কেন চলে গেল। মমতা ঘনিষ্ঠ, তো মমতা ঘনিষ্ঠ কারা ছিল না, সবাই তো চলে গেছে। কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সবাই চলে গেছে। ফলে এদের শেল্টার ওটা। বিজেপি যেমন ওদেরকে সামনে রেখে পেছন থেকে সরকারটাই এসছে, সেরকম বিজেপির এটা দায়িত্বের মধ্যে পড়ে এই অংশটাকে আবার শেল্টার দিয়ে তাদেরকে বাঁচানো আর কি। রাজনীতিতে রোজ পরিবর্তন হয়, কাল কী হবে আমরা জানি না, আর সেটা আমাদের জানার দরকারও নাই। বর্তমান যে ভারতীয় জনতা পার্টি সরকার, সে কাজ করছে, মানুষ খুশি আছে। তো কমপক্ষে নিজেদের মধ্যে লড়াই না করে সরকারের সঙ্গে থাকুন, যাতে পশ্চিমবাংলার উন্নয়ন এত বছর আটকে ছিল সেটা যেন ঠিকঠাক হয়, আইন ব্যবস্থা যেন ঠিকঠাক হয়। বিরোধিতা করতে গিয়েও একসঙ্গে থাকতে পারছেন না, সেখানে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছেন। এটা তো ঠিক নয়। এবার বাকি পার্টি ওনারা ঠিক করবেন কি করবেন। ঋতব্রত তৃণমূলে যোগ
দেওয়া নেতা নেত্রীদের দায়িত্ব বন্টন। জাতীয় কর্মসমিতির সদস্য হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। জাতীয় কর্মসমিতির সাধারণ সম্পাদক পদে স্নেহাশিস চক্রবর্তী। রাজ্য সভাপতি হলেন বিপ্লব মিত্র। কার্যকরী সভাপতি জাভেদ খান শিউলি সাহা। যুব সভাপতি পদে আনিসুর রহমান বিদেশ। কার্যকরী সভাপতি যুব পদে সৌরভ বসু। কার্যকরী যুব মহিলা সভাপতি সাবিনা ইয়াসমিন। ঋত তৃণমূলের ছাত্র সংগঠনের চেয়ারম্যান কোহিনুর মজুমদার। ছাত্র সংগঠনের সভাপতি সুদীপ রাহা। সংখ্যালঘু সেলের সভাপতি বাহারুল ইসলাম। কিষাণ ক্ষেত মজুর সংগঠনের মাথায় নিশীথ মালিক। ST/SC সেলের মাথায় বসছেন আশিস মার্জি। এবার আপনাদের দেব শওকত মোল্লা সংক্রান্ত আপডেট। বড় ধাক্কা খেয়েছেন তিনি। আদালতে একের পর এক বিস্ফোরক অভিযোগ NIA-র। ভাঙড়ে বিস্ফোরণ কাণ্ডে শওকতই মাস্টারমাইন্ড। বিশেষ NIA আদালতে তদন্তকারী সংস্থা দাবি করছে। দেবব্রত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেবব্রত, একের পর এক ধাক্কা শওকত মোল্লা। ধাক্কা বলবো না, তার কারণ দিনের পর দিন তিনি যা করেছেন এবার সময় তার উত্তর দিচ্ছে। NIA-র তরফ থেকে এক্স্যাক্টলি এই যে তিনি মাস্টার মাইন্ড ছিলেন ভাঙড়ে বিস্ফোরণে, সেই বিষয়ে কি বলা হয়েছে, কি স্টেটমেন্ট তাদের? দেবব্রত, শোনা যাচ্ছে? শওকত মোল্লা আবারও বড় ধাক্কা খেয়েছেন। আদালতে একের পর এক বিস্ফোরক অভিযোগ এবার NIA-র তরফ থেকে। ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনার মাস্টার মাইন্ড শওকত। বিশেষ NIA আদালতে তদন্তকারী সংস্থার এমনই দাবি। আমার সহকর্মী দেবব্রত রয়েছেন। দেবব্রত, তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিশেষ NIA আদালতে ঠিক কি দাবি করেছেন তারা? এই যে মাস্টার মাইন্ড বলা হচ্ছে শওকত মোল্লাকে, কি স্টেটমেন্ট তাদের তরফ থেকে এসেছে, কতটা ইনশিওর করেছেন তারা? দেখো, গতকাল শওকত মোল্লা এবং ওই ঘটনার সঙ্গে জড়িত অ্যাম্বুলেন্স চালক রহমত আলী মোল্লা তারা একটা জামিনের আবেদন করে ব্যাংশাল আদালতে। সেখানে তারা 19শে মার্চ ভাঙড়ে যে বোমা বিস্ফোরণ ঘটনা ঘটে, সেই ঘটনার মূল ষড়যন্ত্রকারী শওকত মোল্লা, তার সুনির্দিষ্ট নির্দেশ এবং ছকে বেআইনিভাবে ওয়ান টাইম ক্রুড বোমা তৈরি করা হচ্ছিল। অর্থাৎ পুরোটাই শওকত মোল্লার নির্দেশ এবং ছক করা ছিল। দ্বিতীয়ত, এই বিস্ফোরণের পর অপরাধের প্রমাণ লোপাট করার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছিল এবং এই অ্যাম্বুলেন্সের সাহায্যে বিস্ফোরণে মৃত এক মহিলার দেহ ঘটনায়। বুঝতে পেরেছি। কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, গত 19শে মার্চ ভাঙড়ে বোমা বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী হলেন শওকত মোল্লা। তার সুনির্দিষ্ট নির্দেশ এবং ছকে সেখানে বেআইনিভাবে বোমা তৈরি করা হচ্ছিল। NIA-র এও দাবি, বিস্ফোরণের পর অপরাধের প্রমাণ লোপাট করতে একটা অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছিল। তাতে বিস্ফোরণে মৃত এক মহিলার দেহ ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয় এবং আহতদের লুকিয়ে ফেলা হয়েছিল। এবার আসে সুজিত বসু সংক্রান্ত আপডেটে। তারও বিপদ অনেকাংশে বেড়েছে, আরও বেড়েছে বলা ভালো। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌরভ শিকদারের অভিযোগের ভিত্তিতে এবার গ্রেফতার সুজিত ঘনিষ্ঠ ব্যবসায়ী অশোক বণিক। তাকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি অভিযোগ? সৌরভ শিকদার এক্স্যাক্টলি কি অভিযোগ করেছিলেন এবং কিসের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো? দেখো শুভজিৎ, উত্তর দমদমের বিধায়ক সৌরভ শিকদার অভিযোগ করেন যে দমদম বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশনের একটি ফ্ল্যাট বেআইনিভাবে দখল করে অপব্যবহার করে ফ্ল্যাটের ভাড়া বাবদ আয়ের যে টাকা তা তছরূপ করেছে এই সুজিত ঘনিষ্ঠ অশোক বণিক এবং তার বিরুদ্ধে ফাউন্ডেশনের যে সম্পত্তি বেআইনিভাবে দখল এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ভাড়ার টাকা তছরূপ, অপরাধমূলক হুমকি, ষড়যন্ত্র, জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বাগুইআটি থানার পুলিশ। তোমাকে মূলত জানিয়ে রাখি যে গোল্ডার গ্রিন কমপ্লেক্স, যেটি কৈখালীতে অবস্থিত, যার ফ্ল্যাট চতুর্থ তলে, ফ্ল্যাট প্রায় 1040 স্কোয়ার ফুট, 2002 সালে সাংনিক অ্যাপার্টমেন্ট এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সেটি কেনা হয় এবং তপন শিকদার সেই বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশনের এক কর্ণধার ছিলেন। 2014 সালে তপন শিকদার মরে যাওয়ার পরে সেই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত এই অশোক বণিক, অর্থাৎ সুজিত বসুর ঘনিষ্ঠ এই অশোক বণিক কোনো অনুমতি ছাড়াই এই ফ্ল্যাট। বুঝতে পেরেছি, সুজিত বসু ঘনিষ্ঠ অশোক বণিক সেটা তার কাছে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এবং তিনি সেই প্রভাব খাটিয়ে
দিনের পর দিন এই ধরনের অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এই অশোক বণিককে গ্রেফতার করলো এবার বাগুইআটি থানার পুলিশ। ক্ষমতা চলে যেতেই কাটমানি ফেরাচ্ছেন ফলতার তৃণমূল নেতা স্ত্রী। ফেরানো হলো কাটমানি হিসেবে নেওয়া প্রায় 8.5 লক্ষ টাকা। দেখুন, টাকা ফেরালেন তৃণমূল অঞ্চল সভাপতি গুরুপদ মণ্ডলের স্ত্রী। স্থানীয়দের দাবি, আবাস যোজনার থেকে 20,000 থেকে 60,000 টাকা কাটমানি নিয়েছিলেন তৃণমূল নেতা। বিজেপির অভিযোগ, ফলতার পুষ্পার নির্দেশে গুরুপদ মণ্ডল ও তার অনুগামীরা দীর্ঘদিন ধরে কাটমানি নিত ও তোলাবাজি চালাতো। টিভি9 বাংলা এক্সক্লুসিভ যে ছবিটা আপনাদের দেখাচ্ছে, ছবি দেখে মনে হতেই পারে বোধহয় কোনো অফিসিয়াল ফর্ম ফিল আপ চলছে, কিন্তু না, ফর্ম ফিল আপ চলছে না, টাকা ফেরত দেওয়া হচ্ছে। তাও কিসের টাকা? কাটমানির টাকা। প্রায় 8.5 লক্ষ টাকা ফেরত দেওয়া হচ্ছে, আর যার জন্য লম্বা লাইন। আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো এই মুহূর্তে। শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, যেভাবে ছবিটা দেখছি, মানে লম্বা লাইন পড়েছে, মানে একদিনে কি টাকা দেওয়া সম্ভব? একেবারেই দেখো, ফলতা এলাকাতে কিন্তু গত 15 বছর ধরে লাগাম ছাড়া অত্যাচার চালানো হয়েছে এবং বাসিন্দাদের থেকে সেখান থেকে কিন্তু আমফানের যে ঝড়ের ঘূর্ণিঝড়ের যে ক্ষতিগ্রস্তরা যার টাকা পেয়েছিল সেই টাকা থেকে কাটমানি নেওয়া হয়েছে। এমনকি কিন্তু আবাস যোজনার যে বাড়ির টাকা 1,20,000 সেখান থেকেও টাকা নেওয়া হয়েছে এবং একের পর এক বাসিন্দার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এই বনহগলা অঞ্চলের যে অঞ্চল সভাপতি এবং তার নেতৃত্বে এই টাকা নিয়েছিল এবং তারা কিন্তু আজকের সকাল থেকে এবং গত কয়েকদিন ধরে টাকা সহযোগীরা টাকা ফেরত দিচ্ছিল বলিষ্ঠ। আজকে সকাল থেকে লম্বা লাইন পড়েছে এবং টাকা ফেরত দেওয়া। তুমি একটু সঙ্গে থাকো শুভেন্দু, আমি আসছি। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। দেবাংশু বাবু, এই ছবি যে টিভি9 বাংলা যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, তৃণমূল অঞ্চল সভাপতি গুরুপদ মণ্ডলের স্ত্রী টাকা ফেরালেন 8.5 লক্ষ টাকা, মানে লম্বা লাইন পড়েছে টাকা ফেরত নেওয়ার জন্য, কিভাবে দেখছেন? দেখুন, ওই ফলতায় এটা মানে নতুন ঘটনা নয়, এর আগে অনেকবার এরকম ঘটনা ঘটেছে। এটা হচ্ছে বনহগলা গ্রাম, যেটা টাকা রিটার্ন হয়েছে প্রায় 8.5 লক্ষ টাকার কাছাকাছি রিটার্ন হয়েছে। এটা হচ্ছে একটা গ্রামে। এরা করেছে কি, ওই আনপাম ঝড়ের সময় যে টাকাটা, তারপরে আবাস যোজনা যে টাকা, সব টাকাগুলো তুলে নিয়ে আর গরিব মানুষদের কোনো টাকা দেয়নি। এখন তারা বিজেপি সরকার আসছে, তারা জানতে পারছে বিডিও অফিসে গিয়ে এবং আমাদের কাছে এসে জানতে পারছে যে তাদের নামে টাকা সব এরা তুলে নিয়েছে। তাই এরা গিয়ে যখন বাড়িতে গিয়ে তার ডাকাডাকি করছে বা ঘেরাও করছে, তখন বাধ্য হয়ে ওরা গুরুপদ মণ্ডল যে অঞ্চল সভাপতি ছিল এবং জাহাঙ্গীরের খাস লোকে করছে, তার টাকাগুলো রিটার্ন করছে। প্রায় 8.5 লক্ষ টাকা একটা গ্রামে রিটার্ন করেছে, যে বনহগলা গ্রাম। এছাড়াও আরো গ্রাম আছে, যেসব গ্রামের পর গ্রাম এরকম ভাবে লুট হয়েছে, এরকম করেছে এরা। এবং এই গুরুপদ মণ্ডলের নামে তোলাবাজি বা বাড়িঘর লুটপাট এইসবের জন্য প্রায় 3-4টে কেস অলরেডি স্টার্ট হয়েছে এবং অলরেডি ফেরারও হয়ে আছে। খুব তাড়াতাড়ি অ্যারেস্টও হবে। এবং এরা এই গুরুপদ মণ্ডল নয়, এর এছাড়াও এরকম মানস পান্ডা থেকে আরম্ভ করে উৎপল কাঞ্জি থেকে আরম্ভ করে আরো অনেকে আছে যারা এরকম ভাবে সাধারণ মানুষের টাকা লুট করেছে এবং হচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে। দেবাংশু বাবু, আপনি বলছেন এটা একটা গ্রাম, এটা একটা গ্রামের ছবি, বাকিরা কি তারা আশা রাখতে পারে যে তারা টাকাগুলো ফেরত পাবে? এত টাকা? হ্যাঁ, টাকা এবার গ্রামের মানুষজন তো এতদিন জানতো না যে তাদের টাকা এরা নিয়েছে। এখন বিজেপি সরকার আসছে, এরা গিয়ে যাচ্ছে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী যখন এদের আশ্বাস দিয়েছিলেন, এরা গেছে বিডিও অফিসে এবং আমাদের কাছেও আসছে, দেখছে, লিস্ট দেখছে যে তাদের নামে যে টাকাটা ইস্যু হয়েছিল সেই টাকা অলরেডি এরা নিয়েছে, টাকা এদের দেয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার ছবিটা আপনাদেরকে দেখাই। এই টেবিলটা দেখুন, এই টেবিলের সামনে যারা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, তারা কোনো ফর্ম নিতে আসেননি, তারা অন্য কোনো কাজে আসেনি, মানে সরকারি কোনো হেল্প, কিছু সাহায্য, কিছু না, তারা নিজেদের টাকা নিতে এসছেন। কাটমানি নিয়েছিল,
সেই টাকা ফেরত নিতে এসছেন। লাইনটা দেখেছেন, কত বয়স্ক মানুষরা এসে দাঁড়িয়েছেন, হাজার হাজার টাকা, 60 থেকে 70 থেকে 80 হাজার টাকা। কিন্তু এটা একটা গ্রামের ছবি, এরকম আরো অনেক গ্রাম রয়েছে। মানে ভাবুন, এরকম আর কত লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়ে রেখেছেন সাধারণ মানুষের থেকে। আজ ফলতার ছবি দেখাচ্ছে, সেখানে টাকা ফেরত দেওয়া হচ্ছে। এবার সামনে এলো তৃণমূল জামানার আরো এক হুমকি সংস্কৃতির অভিযোগ। মমতা জামানায় থ্রেট কালচারের শিকার হয়েছে নাকি পর্যটন মেলাও। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীরা আসবেন, আর এই কারণ দেখিয়ে পর্যটন মেলার অনুমতি দেয়নি বিগত তৃণমূল সরকার। মিলন মেলা প্রাঙ্গণ ভাড়া নেওয়া হলেও বিজেপি শাসিত কোনো রাজ্যের পর্যটন স্টল বসানো যাবে না। এই হুমকি দিয়ে তালা ঝুলানোর হুঁশিয়ারি দিতেন তৃণমূল জামানার নেতা মন্ত্রী থেকে আমলারা। এমনই বিস্ফোরক অভিযোগ বাণিজ্য মেলা আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান তথা সিইও সঞ্জীব আগরওয়াল। থ্রেট কালচারও আমাদের মানে এইসব হল তো তৈরি করা হয়েছে এরম ইভেন্টসকে প্রমোট করার জন্য। আর আমরা অন্যান্য জায়গায় 8টে সিটিতে যখন যাই, ওরা মানে রেড কার্পেট পেতে দেয়। ওরা মানে এটা খুব ভালো ইকোনমিক কন্ট্রিবিউশন আছে এই ধরনের ইভেন্টে। কিন্তু আমাদের বলা হয়েছে যে এটা মানে অমুক অমুক বিহারের মিনিস্টার এলে ওকে ঢুকতে দেওয়া যাবে না। এটা নাম না নিলেই পারি, কিন্তু ওই সেক্রেটারি লেভেলে অনেক ফেমাসই আছেন ওই সেক্রেটারি যিনি ছিলেন লাস্ট। হ্যাঁ, মানে আমরা তারপর ওইটাকে ডকুমেন্ট করেছি, ওই সব থ্রেডগুলোকে, আর স্ট্যাম্প নিয়ে জমা করেছি। ওই চিঠিগুলো ডিপার্টমেন্টের ফাইলে থাকতেও পারে। হ্যাঁ, তা আমরা বলেছি যে না, এটা না, আপনি করবেন না, তাতে আমাদের অনেক বদনাম হবে। আর আমরা তো পুরো টাকা দিয়ে নিচ্ছি, এগুলো তো এর জন্যই তৈরি করা হয়েছে। এই অভিযোগ যেটা করেছেন সেগুলোকে খতিয়ে দেখা নিশ্চিতভাবে আমাদের দপ্তরের কাজ। কিন্তু আমরা এই মুহূর্তে আমরা সামনের দিকে এগোতে চাই। আমার যেটুকু অভিজ্ঞতা এই কয়দিনের মধ্যে, সেটা হচ্ছে যে পর্যটন দপ্তরে ঝুল পড়েছিল, কোনো ধরনের কাজ হয়নি, এবং পর্যটনের নামে হয়তো ব্যক্তিগত বিনোদন হয়েছে, কিন্তু পর্যটনের উন্নতি হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে পর্যটন দপ্তরকে নিজস্ব মহিমায় দাঁড় করানো। থ্রেট কালচারের অভিযোগ সামনে আসতেই আমলাদের দিকে বল ঠেললেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। যারা বারণ করতো, উনি যেটা বলেছেন আমলারাই করতো, তাহলে আমলারাই তো উত্তর দিতে পারবে। ব্যাস, আমলারা অবজেকশন দিত, আমলারাই বলতে পারবে কেন অবজেকশন দিত। সেই আমলারাই তো এখন আছে, আমলা তো চেঞ্জ হয়নি। তৃণমূল আমলের অনেক কিছুই ম্যাগনিফাইং গ্লাসের নিচে, মানে আতশ কাচের তলায় আনা হচ্ছে। এবার পথের সাথী প্রকল্প, 65টি পথের সাথী বিশ্রামালয় নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। পরিত্যক্ত অবস্থায় থাকা বিশ্রামালয় কেন তৈরি হয়েছিল, জাতীয় এবং রাজ্য সড়কের পাশে বিশ্রামালয়ের দরকার ছিল কি, সামনের সপ্তাহে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্রামালয় তৈরিতে জলের মতো কোটি কোটি টাকা খরচ হয়েছে বলে অভিযোগ উঠছে। স্ক্যানারে আবাসন, পূর্ত এবং পর্যটন দপ্তরের কর্মীদের একাংশ রয়েছেন। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে। সায়ন্ত, এমন কোনো বিষয় বা প্রকল্প খুব কমই পাওয়া গেল তৃণমূল জমানায় হয়েছে যেখানে দুর্নীতির আঁচ নেই, দুর্নীতির ছোঁয়া লাগেনি। এবার এই বিশ্রামালয়, বেশ কিছু বিশ্রামালয় দেখতে পাওয়া যায় যেখানকার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। মূলত কি কি অভিযোগ উঠছে এবং কোন কোন বিষয়গুলো দেখা হবে? একদম শুভজিৎ, তুমি যে প্রথম কথাটি বললে না, যে এমন কোন প্রকল্প নেই যেখানে দুর্নীতি পাওয়া যাচ্ছে না, এটা একদম ঠিক। পথের সাথী বিশ্রামালয় রাজ্য জাতীয় সড়কের পাশে তৈরি করা হয়েছিল পূর্ত এবং আবাসন দপ্তরের যৌথ সহযোগিতায়। বর্তমান তারপর সেটা তৈরি করার পর পর্যটন দপ্তর সেটা টেক ওভার করে এবং সেগুলো দেখভালের দায়িত্ব পর্যটন দপ্তর নেয়। কিন্তু দেখা যাচ্ছে সেই বিশ্রামালয়গুলো রীতিমতো বিনা টেন্ডারে বরাদ দিয়ে দেওয়া হয়েছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, উদ্দেশ্যহীনভাবে তৈরি করা হয়েছে, কোনো কারণ ছাড়া 50 কিলোমিটার অন্তর অন্তর তৈরি করা হয়েছে। অথচ বিশ্রামালয়ের বদলে সেখানে গিয়ে অন্য কিছু হচ্ছে দেখা যাচ্ছে। অর্থাৎ প্রায় 60 থেকে 70 কোটি টাকা ব্যয় এই 65টি পথের সাথী তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবেই শঙ্কর ঘোষ পর্যটন মন্ত্রী, তিনিও দপ্তরে খতিয়ে দেখতে গিয়ে দেখেছেন যে এইগুলো উদ্দেশ্যহীনভাবে তৈরি করা হয়েছে এবং তার গলাতে কিন্তু কোথাও না কোথাও দুর্নীতির আভাস পাওয়া গিয়েছে। যে কারণে আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টি নিয়ে বৈঠকে বসছেন। আর এটা নিয়ে যে তদন্তের নির্দেশ দেবেন, এটা কিন্তু শুধু মানে বলা বাহুল্য, কারণ যেভাবে টাকা ব্যয় হয়েছে এবং কোটি কোটি টাকা ব্যয় হয়েছে কোনো কারণ ছাড়া,
তিনি যে নিজে নির্দিষ্ট করে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিজে ব্যক্তিগতভাবে দেখছেন বিষয়টা, এবং এভাবে কেন তৈরি করা হলো সেটাও দেখা হচ্ছে। অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে শুধু তৈরি করা না, বিনা টেন্ডারে বরাদ দেওয়া, কারা কাটপানি পেলো, কেন তৈরি করা হলো তার কোনো তথ্য বা রিপোর্ট আবাসন দপ্তর বা পিডব্লিউডির কাছে নেই। পর্যটন দপ্তর যখন রিপোর্ট চেয়েছে সে তথ্য সঠিকভাবে দিতে পারেনি। দুর্নীতি ছাড়া তৃণমূল তো বেঁচে থাকে না, কিন্তু এই পথের সাথে নিয়ে আমরা দ্রুত মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেব মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শ। নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালি শুভজিতের সঙ্গে আমি রিমা রয়েছে। নজর রাখবো এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরে। অভিন্ন দেওয়ানি বিধি বিল আনার আগে কমিটি গঠন রাজ্যের। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি গঠন হলো। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, শ্রাবন্তী সাহা রয়েছে। শ্রাবন্তী, কারা কারা অবশ্যই এই কমিটিতে রয়েছে জানবো, তার পাশাপাশি কমিটির কাজ কি হবে? দেখো, 9 জন সদস্য এই কমিটিতে থাকছেন এবং সেখানে যেহেতু মুখ্যভাবেই থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই, তার সঙ্গে গতকালই মুখ্য সচিব তার কথা পর্যন্ত হয়েছে। এবং এই 9 জনের মধ্যে যেমন দুষ্যন্ত নায়রালা আছেন, আইএএস অফিসার শত্রুঘ্ন সিন রয়েছেন, স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব সংঘমিত্রা ঘোষ সহ বাদবাকি 9 জন থাকছে। আপাতত আমরা যেরকমটা দেখেছি যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে দ্রুততার সাথে এই ইউসিসি বিল আনা হবে। তার আগে মূলত রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটির সদস্যরা তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবেন, কথা বলবেন, রাজ্যের মানুষের মতামত নেবেন। কেন জরুরি? তার কারণ ইতিমধ্যেই এই অভিন্ন দেওয়ানি আইন নিয়ে বিভিন্ন মহলে কথা হচ্ছে। অনেকে মনে করছেন যে আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু আলাদা ধরনের কালচার থাকে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। ইতিমধ্যেই জানানো হয়েছে যে আদিবাসী যারা থাকছেন তাদেরকে সম্পূর্ণ এই আইনের আয়ত্তার বাইরে রাখা হয়েছে, কিন্তু তারা কারা ইত্যাদি সম্পর্কে যেমন একটা ধারণা এই কমিটির সদস্যরা রাজ্যবাসীকে দেবেন, ঠিক তেমনিভাবে প্রাথমিকভাবে প্রত্যেকের সঙ্গে কথা বলে চেষ্টা করা হবে। আগামী 1.5 মাসের মধ্যে এই কমিটি একটি রেকমেন্ডেশন দেবে, একটি সুপারিশ দেবে নবান্নকে, এবং তার ভিত্তিতেই তৈরি হবে নতুন এই বিল। লিমা, একেবারে শ্রাবন্তী, নজর থাকবে তো, তবে আরো বেশ কিছু বিষয় জানিয়ে রাখা দরকার। অভিন্ন দেওয়ানি বিধিতে কমিটি গঠনের কথা গতকালই বলেছিলেন শুভেন্দু। ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে। রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। এই মুহূর্তে টেলিফোন লাইনে তথাগত রায় আমাদের সঙ্গে রয়েছেন, যে ইউসিসি কমিটি গঠন করা হয়েছে যা পেশের আগে তার অন্যতম সদস্য। তথাগত বাবু, ইতিমধ্যে যে 9 জনের কমিটি গঠন করে দেওয়া হয়েছে, অবশ্যই এর পরবর্তী কি পদক্ষেপ আপনি এই নিয়ে কি বলবেন? পরবর্তী পদক্ষেপ আমাদের চেয়ারপারসন যিনি আছেন জাস্টিস রঞ্জনা দেশাই, উনি ঠিক করবেন। স্বাভাবিকভাবে একটা সভা টভা মিটিং টিটিং হবে প্রথমে, তারপরেতে কার্যপ্রণালী ঠিক হবে। অনেক ধন্যবাদ আপনাকে। 2020 সালে মারধরের মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, তার স্বামী অঞ্জন দাসকে এবার বর্ণশ্রী থানার পুলিশ গ্রেফতার করল। তৃণমূল আমলে অভিযোগ করেও কোনো রকম লাভ হয়নি, এমনটা অভিযোগকারী দাবি করেছেন। দিনের পর দিন তারা তাদের কাজ চালিয়ে গিয়েছেন, অনৈতিক কাজকর্ম চালিয়ে গিয়েছেন। 6 বছর আগের মামলায় এবার গ্রেফতার করা হলো ওই তৃণমূল কংগ্রেস নেতাকে, এবং জালে সাগরেদ ভোলা সরকারও, শুধু তাকে নয় তার সঙ্গে তার সাগরেদকেও গ্রেফতার করা হয়েছে। তার কারণ তারা একটা দিনের পর দিন নেক্সাস চালিয়ে গিয়েছিল। ক্ষমতায় যখন তৃণমূল কংগ্রেস ছিল, এ রাজ্যে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল, এই মানুষগুলো দিনের পর দিন তারা নেক্সাস চালিয়ে অনৈতিক কাজকর্ম করেছেন বলে অভিযোগ এসেছে, ভুরি ভুরি অভিযোগ এসেছে, কিন্তু সেই সময় কোনো রকম ব্যবস্থা গ্রহণ হয়নি। অতঃপর ব্যবস্থা গ্রহণ হয়েছে। সৌভিক, আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, আমি জানতে চাইবো যে মূলত কি কি অভিযোগ ছিল, এবং তাকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতাকে, সঙ্গে তার সাগরেদ ভোলা সরকারকেও গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ? দেখো, অভিযোগ যেটা নির্দিষ্টভাবে অভিযোগ, 2020 সালে ভোটের সময় একজন অন্তঃসত্ত্বা মহিলা, যিনি বিজেপি কর্মীর স্ত্রী এবং সেই মহিলা নিজেও বিজেপি করত, এবং তার বাড়িতে গিয়ে থ্রেট, সেই মূলে ছিল এই অঞ্জন দাস এবং ভোলা সরকার। এবং তোমাকে জানিয়ে রাখি, সেই অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মেরেছিল এই অঞ্জন দাস, এমনটাই অভিযোগ।
সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গতকাল পুলিশ তাকে অ্যারেস্ট করে, এই অঞ্জন দাস এবং ভোলা সরকারকে। এবং আজ যখন আলিপুর কোর্টে নিয়ে যাওয়ার আগে যখন বিদ্যাসাগর হসপিটালে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয়, সেই সময় বিক্ষোভ তাকে ঘিরে চোর চোর স্লোগান এবং পুলিশকে রীতিমতো বেগ পেতে হয় অঞ্জন দাসকে বার করতে গেলে, এবং পরবর্তীকালে তাকে কোনো রকমের পুলিশ প্রোটেকশন দিয়ে বার করা হয়। আজ তাকে আলিপুর আদালতে তোলা হবে এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, পুলিশ নিজের হেফাজতে নিতে চায় এই অঞ্জন দাসকে, কারণ জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। 2020 সালের যে অভিযোগ, অর্থাৎ এই অঞ্জন দাস ছাড়া আর কে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, সেগুলো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তার জন্য অঞ্জন দাসকে নিজেদের হেফাজতে নিতে যায় কলকাতা পুলিশ। ধন্যবাদ সৌভিক। 2026 সালে 26শে এপ্রিল আমাদের বাড়ির সামনে হুমকি দিয়ে আসছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, হুমকি দিচ্ছে মেরে ফেলবো, কেটে ফেলবো, 4 তারিখের পর সবাইকে দেখে নেবো। এই বলে এবার যখন সরকার পাল্টালো, আমরা বুকে ভরসা পেলাম, সাহস নিয়ে আমরা 31শে মে থানায় আসলাম, কমপ্লেন দায়ের করলাম। তখন আমরা জানতে পারছি যে আগে অভিযোগ দায়ের হয়েছিল, আমরা আদৌ তার কোনো রকম কোনো প্রুফ কোনো কিছুই জানতাম না যে অভিযোগ হয়েছে। এখন সবই পুলিশের উপর ডিপেন্ড করছে, আমরা ভরসা করে এসেছি। আজকে কমপ্লেন দায়ের হয়েছে, এখন দেখছি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, দেখা যাক, এবার পুলিশের উপর সব কিছু নির্ভর করছে। বেহালাতে গ্রেফতার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, উদ্ধার হয়েছে পিস্তল, তোলাবাজি, হুমকি, মাদক কারবারের অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সাগর গায়েন নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করলো বিষ্ণুপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল। ডিম হামলার ভয়ে পঞ্চায়েতে যাচ্ছেন না নেতারা, আটকে কাজ। ডিম ছোড়াননি এবার অভিষেককে নিশানা দিলীপ ঘোষের। বিজেপি নেতাদের রক্তাক্ত করেছেন, এখন ডিম খান, ডিম সেদ্ধ করে খেতে এবার কাঁচা খান। অভিষেককে তোপ দিলীপের। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকেও সতর্ক থাকার পরামর্শ। ইলেকশনের কিছুদিন আগে পর্যন্ত মাননীয় খগেন মুর্মু, ওখানকার এমএলএ, তাদের রক্তাক্ত করা হয়েছিল, সে দৃশ্য আমরা ভুলিনি। তো তার বদলে যদি একটা ডিম খেতে হয়, কি অসুবিধা আছে? ডিম তো বাড়িতে খান, বাইরেও একটু খান, হয় সেদ্ধ করে খেতেন, নাহলে কাঁচা খান। এরা কোনোদিন সেই দুষ্কৃতকারীদের কাজের বিরোধিতা করেছে? ডায়মন্ড হারবারে বারবার অপমান হতে হয়েছে, মারপিট। আমাদের বাড়ির লোকেরা বাড়ি ছাড়া ছিল 5 বছর। উনি গেছেন কোনোদিন? তাদের কথা শুনেছেন? কোনোদিন নিন্দা করেছেন যেগুলো ঠিক নাই, জাহাঙ্গীরদের দাদাগিরি? তো আজ এত কষ্ট হয়েছে, একটা ডিম খাবেন আপনি সসম্মানে, খান না। তবুও আমি বলবো পুলিশ প্রশাসনকে আদালতের কাজে যেন বাধা না হয়, সেই জন্য আপনারা আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করুন। যারা অ্যাপিয়ার হবেন কোর্টে, তারা যেন পৌঁছতে পারেন সেই ব্যবস্থাও করুন। একের পর এক পঞ্চায়েতের ডিমের ঘা, বাসন্তী থেকে মানবাজার। ডিমের ভয় সিটিয়ে পঞ্চায়েত প্রধানরা, আর যার জেরে পঞ্চায়েতের কাজকর্ম কার্যত শিখে। কেন্দ্রের জিরামজি প্রকল্পের কাজ শুরু হলেও অনেক পঞ্চায়েতে কাজেই যাচ্ছে না তৃণমূল নেতারা, ফলে পরিষেবা না পেয়ে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কাজে না গেলে ডিমের বদলে ইটে মারার নিদান দিয়েছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ যেমন তৃণমূলের প্রধানদের নির্ভয়ে কাজ করতে বলেছেন, তেমনি ঠারে ঠারে শুনিয়েছেন যে ধর্মের কল আকাশে বাতাসে নড়বে। কৃতকর্মের ফল হিসেবে তৃণমূল নেতাদের ডিম খেতে হবে। ডিম ছোড়া বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, আর সেই নির্দেশ কি শুনছেন কজন? আসুন প্রথমে শুনি আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ। আর আমার হয়ে গেছে সমস্যা যে পঞ্চায়েত ব্যবস্থা আমাকে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ কাজ, সাধারণ মানুষের সেবা করার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু যে জনপ্রতিনিধিদের মানুষ নির্বাচিত করেছিলেন, যাদের মাধ্যমে আমরা পরিষেবা পৌঁছে দেবো, তারাও নাই। থাকলেও বাড়ি থেকে বেরোচ্ছেন না ভয়ে। আমি জানি না শুধু ডিমের ভয়ে কি অন্য কিছুর ভয়ে। পঞ্চায়েতের প্রধান ছাড়া পঞ্চায়েতে কোনো কাজ হয় না। আপনি আপনার জায়গায় এসে দায়িত্ব পালন করুন, আর নাহলে রিজাইন করে দিন, মাঝখানে কিছু হতে পারে না। 125 দিনের কাজে বরাদ্দের প্রথম কিস্তি পাঠিয়েছে কেন্দ্র, কিন্তু প্রশ্ন হলো পঞ্চায়েতে কাজ করাবেন কে? প্রশ্ন খোদ পঞ্চায়েত মন্ত্রীর কুসুমে মেঘ দেখছে তিনি। আমি আপিল করছি, যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন, তারা এসে কাজ করুন। এলে কেউ টিটকারি করতে পারে, একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে রাজনীতি করতে এসেছেন। যদি না আসেন বেশি সমস্যা হবে, এটা আমি পরিষ্কার মিডিয়ার সামনে বলছি। আর সব করতে বাধ্য হবো, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষের বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে তখন।
সেরকম ভালোই ভালোই চলে আসবে। কে গ্যারান্টি দেবে? সবার পকেটে ডিম, তাহলে রাস্তায় যত লোক হাঁটছে সবাইকে সার্চ করতে হবে। বাজারে ডিম নেই, সব পকেটে ডিম চলে গেছে। কমপক্ষে ইট মারবে না এটা তো নিশ্চিত। আমরা তো ইট খেয়েছি, চুরি করিনি, এক কাপ চাও খাইনি কারো, কিন্তু গাড়ি ভেঙেছে, ইট পাটকেল লাঠি চলেছে আমাদের উপরে। জনতা অনেক আর ক্ষমাশীল যে ডিমের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে। এই যে হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরির নামে, যত রকম সুবিধা দেওয়ার জন্য সরকারি টাকা নেওয়া হয়েছে, তারা তা কিছু করতে পারছে না, ডিমের মাধ্যমে রাগটা মেটাচ্ছে। এবার যে খবরটা আপনাদের দেব তা হলো TV9 বাংলার খবরের জোর। মেদিনীপুর মেডিকেল কলেজে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল, আমরা সেই খবর করি। 5 জনকে অতঃপর শোকজ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট হাসপাতাল সুপার, অ্যাডিশনাল মেডিকেল সুপার, একজন সিস্টার ইনচার্জ, একজন স্টাফ নার্স এবং স্টোর ইনচার্জকে শোকজ করলো স্বাস্থ্য দপ্তর। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছে। দেবব্রত, এই খবর আমরা সবার আগে দেখিয়েছিলাম এবং শুধু দেখাইনি, আমরা সেই খবর প্রত্যেকটা আপডেট দেওয়ার পর বলেছিলাম যে আমরা বিহিত চাই। অতঃপর একটা স্টেপ, একটা পদক্ষেপ অন্ততপক্ষে করা হলো। কাদের কাদের নাম রয়েছে এবং তাদের বিরুদ্ধে কি লেখা হয়েছে, শোকজে কি জানতে চাওয়া হয়েছে, কি কারণ দর্শাতে বলা হয়েছে? দেখো, একদমই যে আমরা যে খবরটা নিয়ে প্রথম থেকেই এই খবরটার পিছনে পড়েছিলাম এবং তারপরে কিন্তু সাধারণভাবে যে একটা কার্যক্রম হয়েছে যে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ইতিমধ্যে 5 জনকে শোকজ করা হয়েছে। মূলত যে স্টক রুম, যে মেডিকেলের যে স্টক থাকে, সেই স্টক থেকে ওয়ার্ড অবধি যে সেলাইন নিয়ে যাওয়া হয়েছে, তার যারা মাথা, মানে স্টকের যিনি রয়েছেন, মেডিকেলের অ্যাসিস্ট্যান্ট সুপার সহ ওয়ার্ডের যিনি সিস্টার, যিনি নার্স ছিলেন, দায়িত্বপ্রাপ্ত নার্স ইনচার্জ, প্রত্যেককে কিন্তু শোকজ করা হয়েছে। প্রত্যেককে কারণ দর্শাতে জানতে চাওয়া হয়েছে যে কেন এ ধরনের সেলাইন ব্যবহার করা হয়েছে, কেন সেলাইন রোগীর দিয়ে যাওয়ার আগে সেটা ভালো করে চেক করে নেওয়া হয়নি। যে টিকিটে লেখা হয়, যে ডিটেলস লেখা থাকে, সেই ডিটেলস আদৌ লেখা হয়েছিল কি না, এইরকম প্রায় 8-10টা পয়েন্ট রয়েছে। যে পয়েন্টগুলোকে ধরে কিন্তু স্বাস্থ্য দপ্তর জানতে চেয়েছে, যেটা আমরা প্রথম দিনেই বলেছিলাম যে এই পয়েন্টগুলোর উপরেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা, যে টিম এসেছে, তারা কিন্তু তদন্ত শুরু করছে এবং সেই তদন্তের রেজাল্ট কিন্তু প্রাথমিকভাবে জমা পড়ছে এবং প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে। এবং এতে আমরা বাড়ির লোকের সাথে কথা বলেছিলাম, যে রোগীর এ ধরনের সেলাইন দেওয়া হয়েছিল মেয়াদ উত্তীর্ণ, সেই পরিবারের লোকজন বলছে প্রাথমিকভাবে তারা স্বস্তি পেলেও তারা কিন্তু এর দৃষ্টান্তমূলক শাস্তি চায়, যাতে দ্বিতীয়বার এই ধরনের কাজ না হয়, এভাবে অসচেতনমূলক কাজ। কতদিনের মধ্যে শোকজের উত্তর চাওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? কতদিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে সেরকম কিছু মেনশন আছে? নির্দিষ্ট এখনো সেই ডেট এখনো পাইনি, তবে খুব সম্ভবত খুব শীঘ্রই এরা শোকজ উত্তর দিতে বলেছে এবং ধন্যবাদ দেবব্রত। মেদিনীপুর মেডিকেল কলেজে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছিল। গত 5ই জুলাই স্ট্রোক নিয়ে ভর্তি হন মেদিনীপুরের বৃদ্ধা মানসী দে। বুধবার স্যালাইনের পর বুকে জ্বালা অনুভব করেন তিনি, তখনই ছেলে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেখতে পান। 2025 সালের জানুয়ারি মাসে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন 5 জন প্রসূতি, 2 জনের মৃত্যু হয়। ব্যাক টু ব্যাক সেই খবর আমরা করেছিলাম, বারবার সেই খবর আমরা দেখিয়েছিলাম। অতঃপর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পদক্ষেপ করা হয়েছে, শোকজ নোটিশ গেল তাদের কাছে। মেদিনীপুর মেডিকেল কলেজে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ায় 5 জনকে শোকজ করা হলো। এই 5 জন কারা আপনাদের জানাই। অ্যাসিস্ট্যান্ট হসপিটাল সুপার, অ্যাডিশনাল মেডিকেল সুপার, একজন সিস্টেম ইনচার্জ, একজন স্টাফ নার্স এবং স্টোর ইনচার্জকে শোকজ করলো স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শারদত্ত বাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। এই পদক্ষেপ দেখে অন্ততপক্ষে আমরা একটু স্বস্তি পাচ্ছি, তার কারণ লাগাতার এই খবর আমরা দেখিয়েছিলাম। এই ঘটনায় এই রাজ্যবাসীর মতন আমরাও চিন্তিত ছিলাম। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। ঘটনাটি যেদিন ঘটে সেদিনই আমরা ঘন্টা 4-5-এর মধ্যেই অবগত হই। মৌখিকভাবে আমরা শোকজ নোটিশ করার আগেই আমরা জানিয়ে দিই যে আমাদের ইনসিডেন্ট রিপোর্ট দিতে হবে এবং আমাদের 3 জন স্বাস্থ্য আধিকারিককে ওখানে পাঠিয়ে দিই। তারা সেই দিনই সন্ধ্যাবেলায় মেদিনীপুরে পৌঁছে যায় এবং 15 ঘন্টার মধ্যে ওরা একটা ইনসিডেন্ট রিপোর্টের সঙ্গে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন তদন্ত রিপোর্ট আমাদের জমা দেয়। সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে গতকাল আমরা শোকজ করে দিই। তার সঙ্গে সঙ্গে এটা যে কেন ভুল ভ্রান্তি হলো, সেটা কি ভুল ভ্রান্তি হলো সেটা থেকে
উল্টো দিকে কেন ভুল ভ্রান্তি হলো, আমাদের যে এসওপিটা আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার, একটা স্টোর থেকে যখন স্যালাইনটা ওয়ার্ডে আলটিমেটলি রুগী অব্দি যায়, তার মধ্যে ত্রিস্তরীয় চেক ছিল, এটাকে আমরা বাড়িয়ে 4 স্তরীয় করলাম, 4টে স্তরে চেক হবে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক 7 দিনে প্রত্যেক ওয়ার্ডে সিস্টেম ইনচার্জের দায়িত্ব চিরুনি তল্লাশি চালিয়ে কোনো পুরনো স্টক পড়ে আছে কিনা এবং সেটাকে ডিটেক্ট, ডিলিট, ডেস্ট্রয়, যে কোনো পুরনো ওষুধ ডিটেক্ট, ডিলিট, ডেস্ট্রয়, ডিটেক্ট করতে হবে কোথায় পড়ে আছে, ডিলিট মানে রেজিস্ট্রি থেকে সেটা সরিয়ে দিতে হবে, এন্ড ডেস্ট্রয় করে দিতে হবে ওষুধটাকে। এই এসওপি চেঞ্জ হয়ে গেছে লাগু। এই পুরো তৎপরতার সঙ্গে এই পুরোটা আমাদের 36 ঘন্টার মধ্যে সম্পন্ন। শরৎবাবু, আমি আরও একটা বিষয় জানতে চাইবো। প্রথমত সত্যি এই রাজ্যবাসী হিসেবে স্বস্তি লাগছে, তার কারণ আপনারা যে প্রসেস, কারণ এটা তো একটা ক্লোজ মনিটরিং দরকার হয়, কোথায় কিভাবে কি হয়ে রয়েছে এটা জানা মুশকিল, কারণ একটা ঘটনার সামনে আসে, পদক্ষেপ আপনারা করেছেন, সাধুবাদ জানাই। পাশাপাশি এই যে শোকজ রিপোর্ট, এই শোকজ নোটিশে কদিনের মধ্যে আপনারা কারণ দর্শাতে বলেছেন? 24 ঘন্টার মধ্যে শোকজের উত্তর দেবে, 7 দিনের মধ্যে আমাদের অ্যাকশন হবে শোকজের। অনেক ধন্যবাদ আপনাকে। 1 বছর আগে আমরা সেলাইন ইস্যু দেখেছিলাম এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, যে ইস্যু নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তথা স্বাস্থ্যতেও কিন্তু তোলপাড় শুরু হয়েছিল, এবং তারপরে ঠিক 1 বছর পরেই মেদিনীপুর মেডিকেল কলেজে আবার সেলাইন ইস্যু, ভুল মেয়াদ উত্তীর্ণ সেলাইন দেওয়া হয়েছে রোগীর দেহে, এবং সেই রুগী এখনও কিন্তু ভর্তি রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের আইসিইউতে। রোগীর পরিবারের লোকজন রয়েছে, তাদের সাথে সরাসরি এই প্রশ্ন নিয়েই চলে যাবো একদম। দাদা, তুমি জানবো আপনার মা কেমন আছে? মা আছে আগের থেকে কিছুটা বেটার থাকলেও মায়ের ক্রিয়েটিন লেভেল অনেকটাই হাই আছে, ইউরিয়া হাই আছে, বিভিন্ন রকম সমস্যা আগের থেকে কিছুটা হলেও স্থিতিশীল আছে, কিন্তু মা এখনও যে আউট অফ ডেঞ্জার সেটা বলা যাচ্ছে না। দাদা, একটা বিষয়, গতকাল দেখি যে আপনার এই সেলাইন এর ঘটনাতে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে 5 জনকে শোকজ করেছে, একদম স্টক থেকে ওয়ার্ড অবধি সেলাইন আসার মাধ্যমে যারা চেন মাধ্যমে যারা যুক্ত তাদের মাথাদেরকে শোকজ করা হয়েছে, কি বলবেন? সেটা তো শুনে ভালো লাগছে, কিন্তু এর মধ্যে আরও অনেকে জড়িত আছে, সেই সব যে মূল পান্ডা আছে, সব মূল হেড আছে, তাদেরকেও ধরে শাস্তিযোগ্য দেওয়া উচিত তাদেরকেও। নতুন বাংলায় যে স্বাস্থ্য দপ্তর যে পদক্ষেপ নিয়েছে প্রাথমিকভাবে মাত্র 3-4 দিনের মধ্যে, এটাতে আপনারা সন্তুষ্ট প্রাথমিকভাবে? হ্যাঁ, সন্তুষ্ট, কিন্তু কি চান আপনারা, কি চান? আমরা চাই যে এই রকম ঘটনা যেন পুনরায় যেন কখনো না ঘটে, কারো ফ্যামিলির সাথেই যেন এই রকম ঘটনা কোনোদিনও না ঘটে। আপনারা শুনলেন এই মুহূর্তে আপনারা শুনলেন, কিছুক্ষণ আগে আমরা কথা বললাম স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি কিন্তু স্পষ্টতই বললেন যে তারা এই মুহূর্তে যে পদক্ষেপ করছেন এবং 3D মডেলের কথা তিনি উল্লেখ করলেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিস্ট্রয়। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনাদের আমরা জানাচ্ছি। লাইভ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় তিনি এই পদক্ষেপের কথা জানিয়েছেন, যা এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা মনিটরিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। তার কারণ এই খবর আমরা এর আগেও বহু জায়গায় দেখিয়েছি। এই খবরের পর পদক্ষেপ করা হয়েছে দ্রুত। 24 ঘন্টার মধ্যে শোকজ নোটিশ তারা পাঠিয়েছেন, 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে, কারণ দর্শাতে হবে, 7 দিনের মধ্যে ব্যবস্থা। কিন্তু কোথায় কোথায় এই ঘটনা ঘটে রয়েছে, কোথায় কোথায় এখনও হয়তো এই ধরনের ঘটনা ঘটছে, সেই সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। TV9 বাংলাকে এক্সক্লুসিভলি এইমাত্র লাইভ বুলেটিন চলাকালীন শারদ মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তিনি জানালেন যে DDD, 3D, DDD এই মডেলের তারা অবলম্বন করছেন, সেই মডেল তারা বাস্তবায়নও শুরু করে দিয়েছেন। এই 3টে ডি মানে হচ্ছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিস্ট্রয়। কোনোভাবে মেয়াদ উত্তীর্ণ এবং এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সহ এরকম কিছু যদি তারা ন্যূনতম সন্দেহের অবকাশ থাকে, সেটা তারা ডিটেক্ট করবেন, তারপর ডিলিট করবেন মানে সরিয়ে দেবেন, এবং ডিস্ট্রয় করবেন, যাতে কোনোভাবেই সেটা আর সম্ভাবনা না থাকে সেটা ব্যবহার করার। ফলে এই 3D মডেল এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মনিটরিং এবং উন্নয়নের স্বার্থে। অন্যদিকে রাজ্যের সরকারি বিমা নিয়ে একটা বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা আয়ুষ্মান ভারত পাবেন না
তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা সম্ভব হবে। শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে সেই কার্ডের সুবিধা পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রেজিনগরের সভা থেকেই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।